পরিষ্কার হয়ে যাবে পুরো এই যে প্রচার পর্ব, এই যে এত দৌড়ঝাঁপ, কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, র্যালি থেকে জনসভা, মানুষ কি চাইছেন সেটা পরিষ্কার হবে। তো এখন এই লাইভ অনুষ্ঠান আপনারা বুঝতেই পারছেন, আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির এই যে বাংলায় ভোট প্রচারের যে টিম তৈরি হয়েছে, তার যে কোর কমিটি, তার সদস্য এবং স্টার ক্যাম্পেনের অবশ্যই আমরা বলতে পারি, কারণ উত্তর থেকে দক্ষিণ দ্বিতীয় দফায় নিজের লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের পর একদম কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত দাপিয়ে ভোট প্রচার করছেন সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার আজকে আমাদের সঙ্গে লাইভে উপস্থিত রয়েছেন। আমি সুকান্ত থেকে স্বাগত জানাই এবং একটা জিনিস প্রথমেই জানতে চাইব যে আপনাদের এবারকার কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন যে আপ কি বার 400 পার। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন, পশ্চিমবঙ্গ থেকে আসন কতটা আশা করছেন ঠিক এখন এই মুহূর্তে? দেখুন, আপনারা সকলেই জানেন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি আমাদের সামনে প্রথমে 35 এবং পরে উনি ওটাকে রিভাইভ করে বা অ্যাকচুয়ালি রিকনসিডার করে ওটাকে 30 একটা টার্গেট আমাদের সামনে বেঁধে দিয়েছিলেন যে 30-এর পার যেতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা 30কে টার্গেট করেই এগোচ্ছি এবং এখনও পর্যন্ত আমরা যতটা ফিডব্যাক পেয়েছি, আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 6 ফেজ পর্যন্ত আমরা তৃণমূলকে টপকে আছি, তৃণমূলের থেকে বেশি আছি এবং এতটাই বেশি আছি যে যখন 7th ফেজ হয়ে যাবে, অর্থাৎ বাকি 9টি আসনে ভোট যখন হয়ে যাবে, নির্বাচন যখন হয়ে যাবে, তারপরে যে সমগ্র একটা সামগ্রিক রূপ আমরা দেখতে পাবো, সেই সামগ্রিক সংখ্যার বিচারে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের লোকসভা সিটের বিচারে সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসাবে পরিগণিত হবে এবং এইবার এই লোকসভা নির্বাচন আমাদের এই বাংলার তথা বঙ্গের আগামী দিনের রাজনৈতিক দিশা পরিবর্তনের সূচক হবে বলে আমার মনে হয়। বেশ, এই ক্ষেত্রে সুকান্তদা আপনাকে আমার পরের প্রশ্ন, আমি যদি অন্য রাজনৈতিক দল দেখতে চাই, ঘনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এবং এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চে, এই যে 9টা লোকসভা আপনি বললেন এখনও বাকি আছে, এই প্রচার মঞ্চে উনি এবার কিন্তু একটা সংখ্যা, নিউমেরিক সংখ্যা সামনে নিয়ে আসলেন। আপনারা জানেন যে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 33টি লোকসভায় ভোট হয়েছে, 9টি লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে এখনও বাকি রয়েছে। 33-এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করে বলছি, সেনাপতি যিনি তৃণমূলের, তিনি দাবি করছেন 23টা লোকসভা তৃণমূলের পক্ষে যাবে, তৃণমূল পাবে। বাকি 9টি লোকসভার ইকুয়েশন পরবর্তীতে আসবে, 23-এর সঙ্গে 9টির মধ্যে যে কটা তৃণমূল পাবে সেটা যুক্ত হবে। দেখুন, আমরা আগে দেখেছি উনি এই ধরনের অনেক কথা বলেন। আমার মনে আছে 19 সালে যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছিলেন, তখন বলেছিলেন যে অর্জুন সিং জিতলে পরে আমি আমার হাতের এই কবজি কেটে দেবো, অর্থাৎ আমরা যাকে পাঞ্জা বলি আর কি, তাকে কেটে ফেলবো। তো গত কয়েকদিন আগে আপনি যখন এই ভাষণটার কথা বলছিলেন, আমিও দেখছিলাম, তখনও দেখলাম তার কবজিটা আছে। অর্জুন সিং জিতেছিলেন, ফিরে গেছিলেন তৃণমূল কংগ্রেসে, আবার ফিরে এসেছেন এবং আবার জিতবেন, সেটাও আমরা বলছি, কারণ মানুষ ভোট পদ্ম ফুলকে দেখে দেয়। তো স্বাভাবিকভাবে এবার তো আমি অবাক হয়ে গেলাম। এর আগে তো 42-এ 42 বলতেন ওনারা। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে দেখান দেন বিজেপি 0 পাবে, গোল্লা পাবে, রসগোল্লা পাবে। তো বিজেপি তো রসগোল্লা পায়নি, তৃণমূল আস্তে আস্তে রসগোল্লা হওয়ার দিকে যাচ্ছে। একসময় সিপিএম এখানে দোর্দণ্ড প্রতাপ ছিল, বাঘে গরুতে এক ঘাটে জল খেত আমরা শুনেছি। লোকাল কমিটি, জোনাল কমিটি, এলসিএম, এরাই সব কিছু ঠিক করতো। কার ডিভোর্স হবে কি হবে না সেটাও এলসিএম ঠিক করতো। তো এখন তৃণমূলের আমরা দাপট দেখতে পাচ্ছি। বিজেপি কিন্তু তখনও ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। তৃণমূল কংগ্রেস কিছু বলে কিছু আর থাকবে না আগামী দিনে, এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, রাজনীতির ছাত্র হিসেবে, বিজেপি নেতা হিসেবে নয়। তৃণমূল দলের ভবিষ্যৎ আগামী দিনে নেই। খারাপ হয় ভালো হয় কোনো রাজনৈতিক দলের, সিপিএমের খারাপ আছে, ভবিষ্যতে খারাপ থেকে খারাপও হতে, আরও খারাপ হতে পারে, ভালো হওয়ার সম্ভাবনা তো আমি দেখছি না। কিন্তু তৃণমূল একমাত্র রাজনৈতিক দল যাদের সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করা যেতে পারে যে এই রাজনৈতিক দল থাকবে না, দলটা উঠে যাবে। সুকান্ত, আমি যদি 2019 দেখি, সেক্ষেত্রে 18টি লোকসভা কেন্দ্র আপনারা জিতলেন। এরপর 21-এ এসে সিনারিওটা কিন্তু একেবারে বদলে গেল। বিধানসভার ক্ষেত্রে দেখা গেল আপনারা 77টি আসনে গিয়ে থামলেন, যেখানে এই সেম জিনিসের রিপিটেশন আমি আবারও করব, যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আপনারা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আপকি বার 200 পার। সেটা হলো না, 77 এসে আপনাদের থামতে হলো।
এটা কেন হলো? বা সেই সময় যে আপনার আপকি বার 200 পার, এবার আপনি বলছেন 30 টার্গেট হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল একটা বড় টার্গেট রাখে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে কোনো পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্যে 3টি আসন থেকে আপনি জাম্প করে সরকারে আসাটা প্রায় নেক্সট টু দ্য ইম্পসিবল, কিন্তু আমরা তাও প্রায় পৌঁছে গেছিলাম। দেখুন, 21-এর নির্বাচনে অনেকগুলি ঘটনা ঘটেছিল, কিছুটা আমাদের ল্যাক অফ এক্সপিরিয়েন্স ছিল। যেমন আমি একটা প্রচার নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। জঙ্গলমহলে হঠাৎ করে আইপ্যাক একটা লিফলেট বিলি শুরু করে দিল। সেই লিফলেটে বলছে, এবারও করেছে, এবার যে 6th ফেজে যতগুলো সিট ছিল তাতে RSS এর একজন পদাধিকারীর নাম দিয়ে সে আমাদের পার্টির একজনের নামে চিঠি দিচ্ছে RSS এর প্যাড ব্যবহার করে, তাতে ফলস ফেক চিঠি, যে তাতে বলছে তমলুক আমরা জিততে পারছি না, হ্যান না তেন না, এরকম কথা। আচ্ছা, আমাদের রাজ্যের প্যাড ব্যবহার করে বাঁকুড়া জেলার সভাপতি তার রেজিগনেশন লেটার, অদ্ভুত সব এগুলো পিকেট টিম করে, আমরা জানি। গতবার উপনির্বাচন আপনাদের মনে আছে, কালিয়াগঞ্জ উপনির্বাচন, যে নির্বাচনটা আমরা ধাক্কা খেয়েছিলাম বড়, সেই উপনির্বাচনের আগে একটি সংবাদপত্রের ফেক যে ডেমো তৈরি করে তাতে যে সার্ভে হয়েছে এবং কালিয়াগঞ্জ তৃণমূল জিতে যাচ্ছে, আগের দিন পেপারের ভিতরে ঢুকিয়ে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনার লোকসভাতেও হয়েছে? হ্যাঁ, আমার লোকসভাতে এবারই আমরা খবর এবার হয়েছে যে আমি হেরে যাচ্ছি, আমার নামে লিফলেট বিলি হয়েছে। তো তৃণমূল এই ধরনের অনেক কাজ করে এবং গণনাতে তারা সফল হয়েছিল। এক তো করোনা ছিল, করোনার সময় অনেকটা দূরে মুখ ঢেকে পিকের লোকেরা ঢুকেছিল, গণনা ঠিকমতো হয়নি। আমি অজুহাত বেশি দিতে চাই না, কারণ মানুষ বলবে যে অজুহাত দিচ্ছে। তো আমরা একবার পারিনি, আমরা অভিজ্ঞতা থেকে ঠেকে শিখেছি। এবার আমরা দেখে নেব কাউন্টিং। এবার আমাদের চলছে, আমরা খবর পেয়েছি ডিএমদের কাছ থেকে কাউন্টিং এজেন্টদের লিস্ট আইপ্যাকের টিমের কাছে পৌঁছে যাবে, একদম খবর আছে আমাদের কাছে। এবং তারপরে আইপ্যাকের টিম সেই আমাদের যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে ফোন করা, তাদের বাড়িতে লোক পাঠানো, কাউকে প্রলোভন দেওয়া, কাউকে ভয় দেখানো, এগুলো চলবে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে রেখেছি, আমরা এরকম হলে দিল্লিতে এবং রাজ্য নির্বাচন কমিশনের সামনে প্রয়োজনে ধর্নায় বসে পড়ব। আমরা এর মধ্যে দেখলাম যে আপনাদের বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খা, তিনি বললেন যে স্ট্রং রুম থেকে পুলিশের সাহায্যে ইভিএম ম্যানিপুলেশনের চেষ্টা করা হচ্ছিল। দেখুন, সৌমিত্র খা এই ধরনের অভিযোগ করেছে। লকেট চ্যাটার্জি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা এবং হুগলির যিনি প্রার্থী, তিনি এই ধরনের অভিযোগ করেছেন। তার কারণ তারা এই অনেক কিছু দেখতে পেয়েছেন যে বিষয়গুলো যেরকম হওয়া উচিত না। প্র্যাকটিক্যালি সমস্যা হচ্ছে এখানে পুলিশের যেভাবে রাজনৈতিকরণ হয়েছে, পুলিশ এই যে বাহিনী তার যে রাজনীতিকরণ পলিটিসাইজেশনের জন্য এই মুহূর্তে পুলিশকে দিয়ে কেউ বিশ্বাস করতে পারছে না। পুলিশকে দিয়ে কোনো কাজ, নির্বাচনের কোনো কাজ হোক, এটা বাংলার মানুষ চায় না। আমি এই যে এত প্রচার করছি এবং এখনো আমি দমদম এবং বরানগরে প্রচার করে এলাম, মানুষ হাত ধরে একটাই কথা বলছে, দাদা ইভিএম গুলোকে রক্ষা করুন। মানুষের মনে সন্দেহ না, কিন্তু ইভিএম এর এই যে রক্ষা করার দায়িত্ব তো সেন্ট্রাল ফোর্সের কাছে আছে। জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে পুরোপুরি দায়িত্ব দিয়েছে। সব থেকে বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, তাদের উপর আস্থা রাখতে পারছেন না? না, দেখুন, আমাদের দেশের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে, আমাদের বাহিনী বা আমাদের ফোর্সেসরা কিভাবে কাজ করে। যে ফোর্স, যে ভদ্রলোক ওখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যিনি ওখানে পাহারা দিচ্ছেন, তিনি একজন হচ্ছে কনস্টেবল লেভেলের। এবার তারা কাজ করে হচ্ছে একজন কমান্ড্যান্টের আন্ডারে। কমান্ড্যান্ট সবসময় এলাকায় থাকে না, তাকে একাধিক এলাকা দেখতে হয়। এবার মূলত এদের সমস্ত কিছুর দায়িত্ব থাকে হচ্ছে জেলার এসপির উপরে। এসপি মানে একজন আইপিএস। আপনি পদাধিকার বলেই বলুন না, একজন আইপিএস যদি গিয়ে একজন কমান্ড্যান্ট ছেড়ে দিন, যারা পাহারা দিচ্ছে তাদেরকে যদি বলে যে এটা করো, কজনের মাথায় বা সেই সৎ সাহসটা আছে যে এটা করা যাবে না? সে তো বলে তাকে, সে তো বুঝবে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই কাজটা করতে বলছে। হ্যাঁ, এসপির হাতে থাকে তো দায়িত্ব। আমরা বহু জায়গায় অভিযোগ পেয়েছি, থানায় বসে আছে সে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী তো নিজে থেকে যেতে পারবে না, তাকে তো পুলিশ নিয়ে গিয়ে দেখাবে যে ওখানে চলুন, ওখানে গিয়ে ঝামেলা হচ্ছে। আমরা তাও চেষ্টা করেছি, আমরা কেন্দ্রীয় অবজারভার যারা এসছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে, এবং আমরা চেষ্টা করেছি যে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করার জন্য। আমরা চাই না যে কেন্দ্রীয় বাহিনী এক্সট্রা কিছু করুক, আমরা চাই নিরপেক্ষ ভোট হোক।
বাকিটা আমরা দেখে নেব। বেশ, কিন্তু সুকান্ত দা, আমি এই ভোট পর্বে যে 6টা পর্ব অলরেডি হয়ে গেছে, এর মধ্যে আপনাদের দলের একাধিক নেতা, একেবারে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল এবং এমনকি সৌমেন্দু অধিকারীও, এরা প্রত্যেকেই ভোটের দিনে পার্টিকুলার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কিউআরটি টিমের অ্যাকশন, এটা নিয়ে তারা অভিযোগ করলেন। এবং এই যে আপনি বলছিলেন যে কমান্ড্যান্ট পদের কেউ, একেবারে সরাসরি আপনাদেরকে বলি, বিষ্ণুপুরের প্রার্থী তিনি তো অভিযোগই করলেন যে কমান্ড্যান্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইভিএম মেশিন লুট করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, লোকালি কোনো কমান্ড্যান্ট হয়তো এরকম হতে পারে, আমাদের জানা নেই সেটা কতদূর কি হয়েছে, সৌমিত্র খান ভালো বলতে পারবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কি কাজ করছে ভোটের দিনগুলোতে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী অ্যাক্টিভ আছে, তবে আমার মনে হয় আরো একটু অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। আপনিও বলেছেন নিজে যে হ্যাঁ, তার কারণ আছে, তার আমি কারণটা তো বুঝতে পেরেছি। আলটিমেটলি তারা কাজ করে হচ্ছে পুলিশ যে স্ট্রাকচার আছে, পুলিশের যে পরিকাঠামো আছে, তার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে, তার বাইরে গিয়ে তারা কাজ করতে পারছে না। না, দেখুন সুকান্ত, একটা কথা বলি, পুলিশের বিরুদ্ধে আপনাদের ক্রমাগত অভিযোগ রয়েছে। আপনি রাজ্যে ধর্ষণের মামলা বলুন বা একাধিক ক্ষেত্রে বলুন, পুলিশের বিরুদ্ধে অনাস্থা রেখে হাইকোর্ট কিন্তু সিবিআই ইডি দিয়েছে বিভিন্ন মামলার ক্ষেত্রে। তাহলে সেই পুলিশের উপর ভরসা করে যখন ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়েশনের বিষয়টা দিচ্ছে, এর পরবর্তীকালে কি আপনারা সোচ্চার হবেন ডিরেক্ট তাদের ইনভলভমেন্ট পুলিশকে বাদ দিয়ে? দেখুন, নির্বাচন হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতি সময়ের সাথে সাথে নানা রিফর্মস এসছে নির্বাচন বিধিতে। আগে অনেক কিছু ছিল না, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের যেমন এখানে অভ্যেস হচ্ছে, ধরুন এটা বুথ কেন্দ্র বা এখানে ভোট হচ্ছে, এখানে বুথ কক্ষ থাকে, এজেন্টরা এখানে বেঞ্চ নিয়ে বসে, জেনারেলি দেখা যায়। কিন্তু আপনি অন্যান্য স্টেটে গেলে দেখবেন এজেন্টরা বাইরে বসে, কেউ বুথ কক্ষের মধ্যে বসতে পারে না। যে রুমের মধ্যে ভোট হয়, যার মধ্যে বুথ কক্ষটা তৈরি হয়, যেখানে গিয়ে আপনি ইভিএম টিপছেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন, সেই রুমেই কোনো এজেন্ট বসে না, এজেন্টরা বাইরে থাকে। এখানে এটা চালু হয়নি এখনো। তো এরকম রিফর্মস তো সময়ের সাথে সাথে হয়। মানে আপনি বলছেন ইলেকশন কমিশনকেও একাধিক ক্ষেত্রে বাংলার নির্বাচনের ক্ষেত্রে রিফর্মস করা প্রয়োজন আছে। হ্যাঁ, এবং এখানেই সমস্যা হয়ে যাচ্ছে, কারণ যেহেতু একটি সংস্থা যারা গোটা দেশে ভোট করাচ্ছেন, তারা গোটা দেশের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গোটা দেশে এই মুহূর্তে কোথাও ভোটে বোমা বিস্ফোরণ হয় না, বোমা মারামারি হয় না, মারামারি হয় না, মাথা ফাটে না, কোথাও ভোট লুট হয় না, কিন্তু অদ্ভুতভাবে একমাত্র পশ্চিমবঙ্গে থেকে গেছে। তার ফলে নির্বাচন কমিশনে যারা বসে আছেন তারাও অবাক হয়ে যাচ্ছেন, এবং তাদের পক্ষেও একটি রাজ্যের জন্য আলাদা করে নিয়ম বানাতে তাদেরও মুশকিল হচ্ছে। গোটা দেশ বেরিয়ে গেছে এই লিগাসি থেকে। একসময় বিহারে আমরা শুনতাম ভোট লুট হচ্ছে, মারামারি হচ্ছে, এখন সেই বিহারেও হয় না। আমরা বিহারকে ক্রিটিসাইজ করতাম একসময় হিংসার জন্য, এখন সেই বিহারেও হয় না, উত্তরপ্রদেশে হয় না, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা এটা লিগাসিটা বহন করে চলেছি। প্র্যাকটিক্যালি যেখানে যেখানে লেফট ছিল সেখানে সেখানে এই জিনিসগুলো, কেরালে কিছুটা আছে, তা আমাদের ত্রিপুরাতে কিছুটা আছে, এই সমস্যাগুলো আছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে তো হবে না, দলদাস বসে থাকে এখানে। কেন্দ্র নির্বাচন কমিশনের উচিত যে পশ্চিমবঙ্গ সহ এই ধরনের সমস্যা যে রাজ্যগুলোতে আছে, সেই রাজ্যগুলোর জন্য আলাদা বা প্রয়োজনে এমনভাবে নিয়ম বানানো, অন্য রাজ্যে হয়তো সেটা প্রয়োজন পড়বে না, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। সুকান্ত, একাধিক মঞ্চে আমরা দেখেছি এই 4 তারিখের পর বা নির্বাচন শেষের পর যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবেন, আপনাদের বিধানসভাতে একাধিক অভিযোগ ছিল ভোট পরবর্তী হিংসা, বাড়ি লুট হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, খুন হয়েছে, একাধিক খুন হয়েছে। রাজ্য সভাপতি হিসাবে আপনার একটা দায়িত্ব থাকে যে পার্টির দিক থেকে অ্যাসিওর করা যাতে লোক গণ্ডগোলের মধ্যে না জড়ায়। কারণ কি, নির্বাচনের প্রচার প্রায় শেষের দিকে, রেজাল্ট বেরোবে 4 তারিখে, তারপরেই কিন্তু সেই ভয়াবহ একটা ফ্রেজ যেটা বিধানসভাতে আমরা দেখে এসেছি, একাধিক মামলা মোকদ্দমা হাইকোর্টে হয়েছে, প্রিয়াঙ্কা টিবরুয়াল লড়ছে না একাধিক মামলা। এই জায়গায় দাঁড়িয়ে ভোট পরবর্তী ক্ষেত্রে দলীয় কর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টাতে নিয়ে কি ভাবছেন আপনি? দেখুন, প্রথমত হচ্ছে আমরা নির্বাচন কমিশন, কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েছি ভোট হওয়ার পরেও যেন এখানে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়, যেটা আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি যে ভোট রেজাল্ট বের হওয়ার পরেও, অর্থাৎ 4 তারিখ চলে যাওয়ার পরও 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী, 15 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারপর 15 দিনের পর কেন্দ্রীয় বাহিনী 15 দিন হয়তো থাকবে। আমি আমার কর্মীদেরকে বলেছি নিজের এলাকা ছাড়বেন না, দলবদ্ধ থাকুন, সংঘবদ্ধ থাকুন। তৃণমূলের হারমাদরা যদি আক্রমণ করতে আসে, কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই তাদের প্রতিরোধ করুন, এবং প্রয়োজনে ওদের বিরুদ্ধে যে ওষুধ ব্যবহার করলে ওরা ঠিক হয় সেই ওষুধ ব্যবহার করুন। সেটা কি ওষুধ হবে? সেটা সময় এলে বুঝতে পারবেন কি ওষুধ হবে।
এইবার আমাদের কর্মীদেরকে আমরা পরিষ্কার বলেছি, নিজের এলাকা ছেড়ে পালাবেন না, যদি হামলা করতে আসে, যদি বাড়ি ঘর ভাঙতে আসে, আপনারা পাল্টা ব্যবস্থা করুন। মানে মারের বদলে মার হবে, মারের বদলে মার হবে, প্রয়োজনে মার হবে। আচ্ছা, আমরা যদি মার না খাই আমরা কাউকে মারবো না, এটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি। মানে আমরা জিতলেও আমরা জিতলে পরেও কোথাও কিছু হবে না, আমরা যেখানেই জিতবো সেখানে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, এবং সেটা 30-এর বেশি সিট হবে। তো বেশিরভাগ জায়গাটাই শান্ত থাকবে। কিছু জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের চেঞ্জ করে দেওয়া হয়েছে, চেঞ্জ হয়ে গেছে বললে ভুল হবে, সেখানে একটু ঝামেলা হবে। আমরা সুকান্ত, আপনার এই কথা থেকে আমার ভীষণভাবে মনে পড়ছে, একেবারে শেষ প্রচারে এসে প্রধানমন্ত্রী বললেন যে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এবং এক্ষেত্রে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের বেশ কিছু প্রিভিলেজ পেতে, সুবিধা পেতে হয়তো তারা যোগ্য, কিন্তু তারা পাচ্ছেন না। এই যে ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে, এটাকে কি করে বদল করা যায়? এটা ন্যাশনাল থ্রেট, রাজ্যের ক্ষেত্রে থ্রেট, কিভাবে দেখবেন এটাকে? দেখুন, এটা একটা বড় সমস্যা, এবং দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপে এই কাজের জন্য মানে একদম মানে সবাই জানে, যত ভারতবর্ষে এই ধরনের অনুপ্রবেশ ঘটেছে এরকম কয়েকটি জায়গা আছে, স্পট আছে। তারা প্রথমে এসে সেখানে থাকেন, থেকে সঙ্গে সঙ্গে ওই ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে তারপর অন্য জায়গায় চলে যায়, গিয়ে আবার আধার কার্ডটা চেঞ্জ করে নেয়। কিন্তু এগুলো যদি আমরা ট্রেল খুঁজতে থাকি, সবাই দেখবেন ওই মৌসুমী দ্বীপে গিয়ে শেষ হবে। সেরকম মানে মরিচঝাপিটা এখন মৌসুমী দ্বীপ একদম হয়েছে, এবং সেক্ষেত্রে ডেমোগ্রাফি চেঞ্জ করা চলছে। আমার কথা বা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করার দরকার নেই। তো আপনি প্রথম যে আদমশুমারি হয়েছিল এবং তার সাথে এই 2011 সালে লাস্ট আদমশুমারি, এই দুই তথ্যকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা যদি তুলনা করি, এই যে বিপুল পরিমাণ ডেমোগ্রাফির পরিবর্তন হয়ে যাওয়া সীমান্তবর্তী অঞ্চলে, অন্য জায়গায় হচ্ছে না কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে, মুর্শিদাবাদে হয়েছে, দক্ষিণ 24 পরগনার পুরোটা হয়েছে, এবং দক্ষিণ 24 পরগনার পুরনো লোকেদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে এরা এখানকার অধিবাসী নয়, কেউ বাংলাদেশ থেকে এসছে, কেউ মুর্শিদাবাদ থেকে এসছে, এবং মুর্শিদাবাদেও ঢোকে হচ্ছে বাংলাদেশ থেকে, পোরাস বর্ডার ছিল আগে। তো স্বাভাবিকভাবে এটা একটা বড় চিন্তার বিষয়, বাঙালির ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়। আপনার এলাকাও তো হিলি সীমান্ত, হ্যাঁ, হিলি সীমান্ত আছে, সেই সীমান্ত দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হয়। কয়েকদিন আগে অনেকগুলো সোনার বিস্কুট পাওয়া গেছে। তো এই ধরনের ঘটনা খুব স্বাভাবিক এই এলাকাগুলোতে। এখনো ফেন্সিং করা যায়নি, জমি নিয়ে বিবাদ কেন হলো না ফেন্সিং? আচ্ছা সুকান্ত, এটা তো অস্বীকার করা যায় না, যখন ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে তখন এটা একটা অবশ্যই ডেফিনেটলি বিএসএফ এরও দায়িত্ব বর্তায়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন গরু পাচারের ক্ষেত্রে এনামুল হক গ্রেপ্তার হয়েছেন, পাশাপাশি সতীশ কুমারও গ্রেপ্তার হয়েছেন। এই রেসপন্সিবিলিটি তো কেন্দ্র সরকারের। না, অবশ্যই কেন্দ্র সরকারের, এবং আমরা সেই রেসপন্সিবিলিটি আমরা পালন করছি। আপনি কোথাও পাবেন না যে তার কাটা কেটে গরু পাচার হয়েছে। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে তার কাটার যে ফেন্সিং দিতে পাচ্ছেন না কেন? সেই ফেন্সিং জমি নিয়ে বিবাদ, তো রাজ্য সরকার জমি দিচ্ছে না। আচ্ছা, আপনি ফেন্সিং এর জমি ছেড়ে দিন, 70-72 খানা জায়গায় অমিত শাহজি ওনার কাছ থেকে জমি চেয়েছিলেন যেখানে বিএসএফ চকি হবে। আচ্ছা, যেন বিএসএফ থেকে ঘরের মধ্যে থেকে কমসে কম বা উঁচু টাওয়ার বানিয়ে সেখানে থেকে নিগরানি করতে পারে। তার পর্যন্ত জমি পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই সরকার যদি থাকে, এই সরকারের তো দেশ কি হলো, ডেমোগ্রাফি কি হলো, কোনো মাথা ব্যথা নেই। কেউ কোনো উগ্রপন্থী ঢুকে কোথাও বোম ফাটিয়ে দিল, তামিলনাড়ুতে চলে গেল, গিয়ে বোম ফাটালো, তো স্বাভাবিক তারা এখানে ফাটাচ্ছে না, কারণ এটাকে তারা ক্রেডেল গ্রাউন্ড হিসেবে ইউজ করছে, এখানেই তাদের ভূমি, যেখানে তারা প্রোপাগেট করছে। এই সরকারের তো যায় আসে না, তৃণমূল কংগ্রেসের যায় আসে না, দেশ যেখানে ইচ্ছে যাক না। কিন্তু আপনি ধরে নিন, আপনার অনেক ক্ষেত্রে বলছেন যে 30টার উপরে আসন পেলে, অনেক নেতা বলছে, আমি আপনার মুখ থেকে ঠিক শুনিনি, যে 30-এর উপরে যদি আমি লোকসভার আসন পাই তাহলে 24-এই হয়তো বিধানসভা আমরা ফেলে দেব বা ভেঙে ফেলবো, বা সেখানে বিধানসভাতেও বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমি সেই অর্থে আমি অতটা স্পেকুলেশনে আসছি না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে কখনো, আমি ধরে নিই 26-এর নির্বাচনেই আসলো, তাহলে এই ক্ষেত্রে কোন কোন, মানে এই যে জায়গাগুলো ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড খুব সহজেই বাংলাদেশিরা পেয়ে যাচ্ছেন। একাধিক নেতা, হাওড়া বিধানসভার আমি গতকালও বলছিলাম, তিনি একেবারে মাইকে ঘোষণা করছেন যে যারা যারা আধার কার্ড পাননি তারা আমাদের কাছে আসলে আধার ভোটার কার্ড পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলোকে কি কন্ট্রোল করা সম্ভব হবে আদতেও, নাকি তখনই বিজেপি ভোট ব্যাংকের কথা ভাববে? দেখুন, বিজেপি ভোট ব্যাংকের থেকেও দেশকে বেশি বড় মনে করে, দেশের স্বার্থের কথা সবার আগে সবসময় রাখে। আমাদের নীতিই বলছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। তো স্বাভাবিকভাবে বিজেপির সাথে অন্যদের তুলনা হয় না, হবেও না। বিজেপি এলে শক্ত হাতে এগুলো বন্ধ করা হবে। যারা উদ্বাস্তু, যারা 14 সালের আগে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের সাথে কোনো ধরনের
সমঝোতা বিজেপি করবে না। তাদেরকে ফেরত যেতে হবে, যারা যে দেশ থেকে এসছেন, যে দেশের নাগরিক, সেখানে ফেরত যাবেন, সসম্মানে ফেরত যাবেন, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। কিন্তু এখানে এসে বসে আমি রাজত্ব করব, ওটা চলবে না। এখানে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, এবং এখানে এই দেশ ধর্মের ভিত্তিতে অলরেডি একবার ভাগ হয়েছে। ভারতীয় মুসলিমরা এ দেশের সম্মানীয় নাগরিক, তারা এই দেশেই থাকবেন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এ দেশের নাগরিক নন, শুধুমাত্র বেটার লাইফ লিড করবো বলে ভারতবর্ষে ঢুকেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের ফিরে যেতে হবে। না, তারা তো মুসলিম, মানে আপনাদের সিএতে বলছে যে ধর্মীয় কারণে পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যদি অত্যাচারিত হয়ে আসেন তাহলে তারা অন্যান্য দেশগুলো নাগরিকত্ব পাবে। তার মানে যারা এখান থেকে চলে যাচ্ছে, ইভ্যাকুয়েশন হবে যাদের বলছেন, তারা তো সবই তাহলে মুসলিম দাঁড়াবে হিসাব মতো। অবশ্যই, যদি বাংলাদেশি মুসলিম যদি এখানে এসে থাকে, তার তো থাকার কথা না এখানে, কেন থাকবে সেদিন? তাকে ফেরত যেতে হবে তার নিজের দেশে। কেউ কোনো দেশেই অ্যালাউ করবে না। আপনি যদি আমেরিকার গ্রিন কার্ড না নিয়ে ওখানে গিয়ে থাকতে চান বা ভিসা না নিয়ে থাকতে চান, আপনাকে আমেরিকা দেবে? আমেরিকা তো আমাদের থেকে অনেক সম্পদশালী দেশ, দেবে না তো। আচ্ছা, আমাদের কমিউনিস্টরা লাফায় মানুষ মানুষ করে, ধর্ম কি ধর্ম কি। কমিউনিস্টদেরকে বলুন তো, চায়নাতে দেবে থাকতে আমাকে, আমি ভিসা না নিয়ে গেলে? ভিসা নিয়ে ঢুকতে দেয় না। গোটা চায়নাতে গেলে কোথায় যাবেন আপনি? ধরুন আপনারা সাংবাদিক, আমাদের কথা ছেড়ে দিন, আমরা রাজনীতিবিদ, আপনি যেতে চান চায়নাতে, কমিউনিস্ট কান্ট্রি তো, আপনি কোথায় কোথায় যাবেন, কোন এলাকায় যাওয়া যাবে না, সরকার যেতে দেবে না আপনাকে। অনেক দেশে, আমেরিকাতেও এখন অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে। আমেরিকা তো করে, সব দেশই কড়াকড়ি করবে। আমার রেসপন্সিবিলিটি, আমার লায়াবিলিটি হচ্ছে সুকান্ত দা, তার এই খুল্লা ছুটটা কারা দিয়েছিল এতদিন? বামফ্রন্টের আমলে ছুট ছিল তখন। পোরাস অ্যাকচুয়ালি আমাদের যারা সেই সময় দেশ শাসন করতেন, তাদের এই দূরদর্শী চিন্তাভাবনাই আসেনি এখনো। তখন তারা ভাবেননি যে কেন আমাদের ফেন্সিং দরকার, কিভাবে বর্ডারটাকে সিকিউর করতে হবে। সেন্ট্রাল এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন ইনপুট দিত। ভোট ব্যাংকের কথা ভেবে করেনি, বামফ্রন্ট করেনি, তৃণমূলও করেনি। বুদ্ধদেব ভট্টাচার্য একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন, সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। পরবর্তীকালে তাকে রোল ব্যাক করতে হয়েছিল পার্টির চাপের ফলে, কারণ ভোট ব্যাংক বড়ই মধুর, এবং সেই ভোট ব্যাংকের জন্য সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সবাই দেশের সাথে গদ্দারি করেছে, দেশকে মানে ডিপ্রাইভ করেছে, দেশকে একদিক থেকে বিশ্বাসঘাতকতা করেছে দেশের সাথে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা তো হতে পারে না যে আমার দেশের আমি দরজা খুলে দিলাম, চলে এসে সবাই। আমার যদি এমন রিসোর্স থাকতো যে অফুরন্ত রিসোর্স, আমার দেশের মানুষ খেয়ে পড়ে শেষ করতে পারছে না, তাহলে সেটা সম্ভাবনা ছিল। আমাদের দেশে অনেক সমস্যা, অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সমস্যা আছে। সবে তো ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ বলছে, একদম ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে তো। ধর্মের ভিত্তিতে বিভিন্ন জায়গায় আপনি যান, আপনি সীমান্তবর্তী গ্রামগুলো দিনের পর দিন হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটছে। এবং তারা দেখুন, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, জন্মভিটে কেউ শখ করে ছেড়ে আসে না। বেশ, তো স্বাভাবিকভাবে যারা ছাড়ছেন নিজেদের সীমান্তবর্তী গ্রামগুলো, তারা কোনো সমস্যায় পড়ে ছাড়ছেন। তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। আমরা যেমন কাশ্মীরকে সোজা করেছি, কাশ্মীরকে ঠিক করেছি, কাশ্মীরি পণ্ডিতরা যেন ফিরে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা আমাদের কেন্দ্র সরকার নিচ্ছেন, আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি নিচ্ছেন, মাননীয় মোদিজি নিচ্ছেন। সেই রকম পশ্চিমবঙ্গেরও এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, তাকেও আমরা অল্টার করব না। কিন্তু এই ক্ষেত্রে সুকান্তদা দেখতে গেলে মুসলিম ভোটের কথা বিজেপি ভাবছে না কখনোই। মুসলিমরা সঙ্গে, মানে এই যে 30% যে ভোট আমাদের, আমি যদি বেঙ্গলের পলিটিক্যাল সিনারিও দেখি, এটা পেলে তো আপনারা যে কোনো সময় বিধানসভা জিততে সুবিধা হবে, লোকসভার একাধিক আসন জিততে সুবিধা হবে। কারণ আমার মনে আছে যে গতবার আপনারা, আমি যদি লোকসভার নিরিখ ধরি 50টির, বিধানসভার নিরিখ ধরি 50টি আসন আপনারা 10,000-এর কম ভোটে হেরেছেন। দেখুন, আমরা মুসলিম ভোটটা চাইছেন না, আমরা ভোট ব্যাংককে হিন্দু মুসলিম হিসেবে ভাগ করি না। আমি বারবার বলছি, ভারতীয় মুসলিম যারা, তারা এই দেশের সম্মানীয় নাগরিক। তাদের নাগরিকত্ব নিয়ে, তাদের এই দেশে থাকা নিয়ে, এই দেশের উপর অধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বিষয়টি হচ্ছে, যখন দেশ ভাগ হলো, কিছু লোক এই জায়গায় থাকবো না বলে তিনি অন্য দেশে চলে গেলেন। তারই উত্তরসূরিরা আবার এই দেশে আসতে চাইছেন, এটা মেনে নেওয়া যায় না। যারা এই দেশে থেকে গেছেন, এই দেশকে ভালোবেসেছেন, এই দেশের নাগরিক হয়ে থেকেছেন, তাদের প্রতি আমাদের পূর্ণ দায়বদ্ধতা আছে। কিন্তু আমরা ভোট ব্যাংকের জন্য আমরা নোংরা রাজনীতি করব,
আমরা মমতা মানে বন্দ্যোপাধ্যায়, আপনি মুসলিম অ্যাপিসমেন্ট মানবেন? আমরা একদম অ্যাপিসমেন্টে আমরা বিশ্বাসই করি না। বিশেষত মুসলিম, আমাদের নীতি হচ্ছে অ্যাপিসমেন্ট অফ নান, অ্যাপিসমেন্ট অফ নান, কারো না, কারো অ্যাপিসমেন্ট। আমার কোনো হিন্দু যদি দেশ বিরোধী কাজ করে তাকে গলা ধাক্কা দিয়ে বের করার দায়িত্ব, জেলে ঢোকানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের। এখানে হিন্দু মুসলিম বিষয় না, কিন্তু এখানে বিষয় হচ্ছে দেশ। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনারা বলেছেন যে এদেশের হিন্দুরা বা যারা অন্যান্য মানে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায় তারা কোনোভাবেই সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না, অনেকে দাবি করছে। না, এখনো প্রমাণ নেই তো। প্রমাণ নেই। বেশ, আমি রাখবো সঙ্গে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। কেউ প্রশ্ন করবে না আমার অপশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। আবারও ফিরে আসলাম বিরতির পর। এই ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। বেশ কিছু প্রশ্নের একদম সোজাসাপটা উত্তর সুকান্তদা দিচ্ছেন, খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে বা পলিটিক্যাল জাগলারি ওনার পছন্দ নয়, সরাসরি উত্তর। আমি সুকান্তদা পরের প্রশ্ন আসবো। আমরা সিএ দিয়ে শেষ করেছিলাম। সিএ আইন একটা, সেটা চালু হয়েছে, দেশে ইম্পোজ করা হয়েছে এবং নাগরিকত্ব দেওয়া হচ্ছে একাধিক জায়গায়। এবং এর মধ্যে একটা রায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এসছে যে ওবিসি নিয়ে 2010-এর 1 জানুয়ারির পরে যে রিজার্ভেশনগুলো দেওয়া হয়েছে তার সবকটাই খারিজ করা হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম জমানায় 41টার মধ্যে 40টা, 35-এর মধ্যে 35টা তৃণমূল জমানায় যেটা মুসলিমদেরকে দেওয়া হয়েছে। আমার সেটা নিয়ে প্রশ্ন নয় সুকান্ত, আমার প্রশ্ন এখানেই যে এই কোনো নির্দেশকেই সিএও মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ওবিসি নিয়ে হাইকোর্টের নির্দেশকেও মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের সংবিধানকেও মানবেন কিনা কিছুদিন পরে আমার তো সেটাও সন্দেহ মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তার কারণ হচ্ছে উনি আদালত মানবেন না, সংবিধান মানবেন না, তাহলে ওনার এখানে মুখ্যমন্ত্রী থেকে লাভ কি? যেখানকার সংবিধান মানবেন সেখানে যেতে বলুন পরিষ্কার ওনাকে। তো বিষয়টি হচ্ছে এই যে ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হলো, সার্টিফিকেটগুলো ক্যান্সেল হলো, এটি এই অ্যাপিজমেন্ট পলিটিক্সে, তোষণ পলিটিক্সের রাজনীতির অন্যতম উদাহরণ। এখানে কি হয়েছিল? 17% ওবিসিদের রিজার্ভেশন, ওবিসিদের এই 17% রিজার্ভেশনকে দুভাগে ভাগ করা হলো, 10% এবং 7%। 10%কে বলা হলো ওবিসি এ, তার মধ্যে ঢুকলো কারা? যারা মুসলিম তারা ঢুকলো। 7% হচ্ছে ওবিসি বি, তাতে হিন্দু ওবিসিরা ঢুকলো। অথচ আমরা বরাবর শুনে এসেছি যে হিন্দু সমাজে কাস্টিজম বা জাতিভেদ প্রথা আছে বা ছিল বলা ভালো। মুসলিম সমাজ বা অন্য ধর্মে কাস্টিজম বা জাতিভেদ প্রথা নেই।
তাহলে জাতিভেদ প্রথা যদি না থাকে তাহলে আপনি কার বেসিসে ওবিসি করছেন? আচ্ছা ধরেও নিলাম তারা এক সময় হিন্দু ছিলেন, কনভার্টেড হয়েছেন, হিন্দু ওবিসি থেকে মুসলিম হয়েছেন, তো তার সার্ভে কোথায়, আপনার রিপোর্ট কোথায়? কিচ্ছু নেই, কোনো তথ্য নেই, কোনো রিপোর্ট নেই, কোনো সার্ভে নেই, ওবিসি কমিশনের সাথে কোনো কথা বলা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য মুসলিম সমাজকে রিজার্ভেশন পাইয়ে দিতে হবে, হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে সেখান থেকে 10% রিজার্ভেশন দিয়ে দেওয়া হলো। এবং এই যে 7% রিজার্ভেশন হিন্দুদের, তার মধ্যে বেশ কয়েকটি মুসলিম সাবকাস্ট আছে। কার ভিত্তিতে হলো? কোনো আর্থসামাজিক সার্ভে হয়েছে কি না, আর্থসামাজিক কোনো রকমের স্টাডি হয়েছে, পড়াশুনো হয়েছে, কোনো তথ্য নেই। এবং আমি বলছি এটা ঘুরপথে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা। আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদেরকে ঘুরপথে, যারা সোকল সেকুলার পার্টি, তারা মুসলিমদেরকে রিজার্ভেশন দেওয়ার জন্য এই চেষ্টা করছে এবং করে যাবে আগামী দিনে। কিন্তু আদালত সেই রায়কে বারবার, সেই রিজার্ভেশনকে বারবার খারিজ করেছে। রিসেন্টলি কর্ণাটকের ঘটনা ঘটেছে। কর্ণাটকের কংগ্রেস সরকার এই নিয়ে 5 বার চেষ্টা করেছে মুসলিমদেরকে রিজার্ভেশন দেওয়ার জন্য। হাইকোর্টেও সেটা রিজেক্ট হয়নি, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট হচ্ছে? কারণ আমাদের পূর্বপুরুষ যারা এই সংবিধানের রচয়িতা ছিলেন, ডক্টর ভীমরাও আম্বেদকর থেকে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর থেকে শুরু করে, আমাদের পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, যারা এই সংবিধান রচনা করেছিলেন, তারা বহুদিন আলোচনা করেছেন। সেই সময়কার কনস্টিটিউটিভ অ্যাসেম্বলির যদি আমরা বিতর্ক পড়ি তাহলে আমরা জানতে পারবো যে রিজার্ভেশন হতে পারে কিনা, মুসলিমদের বা সংখ্যালঘুদের রিজার্ভেশন দেওয়া যেতে পারে কিনা। তারপরে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন যে এই দেশে ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন দেওয়া যাবে না, কারণ ধর্মের ভিত্তিতে এই দেশ একবার ভাগ হয়েছে। আপনি যদি ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেন, আজ হোক, 50 বছর পর হোক বা 100 বছর পরে হোক, এই দেশ আবার বিভাজিত হবে। এবং আমরা এটা হোক, এটা চাই না। না, কিন্তু 2012 সালে এটা ক্যাবিনেটের সিদ্ধান্তে কমিশনকে বাইপাস করবার একটা পদ্ধতি নেওয়া হলো। এবং আমি আরেকটা জায়গায় সুকান্ত একটু উল্লেখ করবো যে সুপার নিউমেরিক পোস্ট, নিয়োগ দুর্নীতি রাজ্যের, সেক্ষেত্রেও ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে এক্ষেত্রে ক্যাবিনেট রেসপন্সিবল যদি হন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীকালে তদন্ত কি ক্যাবিনেটের একাধিক সদস্য আসতে পারেন? দেখুন, ওবিসির ক্ষেত্রে যেহেতু তদন্ত চলছে না, ওবিসির বিষয়টি আলাদা, এসএসসির বিষয়টি আলাদা। একদম। তো ওবিসির ক্ষেত্রে আমি প্রথমে বলে নিই যে ওবিসিদেরকে যে রিজার্ভেশন দেওয়া হবে, যার জন্য আপনি বলছেন যে ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সংবিধানটা তো বুঝতে হবে, সংবিধানটা তো জানতে হবে, কনস্টিটিউশনটা তো জানতে হবে। সংবিধানকে পরিবর্তন করা, ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া যাবে না। এবার এই সিদ্ধান্তকে যদি আপনাকে পরিবর্তন করতে হয়, তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন করতে পারে একমাত্র রাজ্যসভা এবং লোকসভা, তাও মেজরিটি 2/3 মেজরিটির বেশি লাগবে, তাছাড়া সম্ভব নয়। কোনো রাজ্যের বিধানসভা তার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এরকম পরিবর্তন করে দিতে পারে না, সংবিধান পরিবর্তন হয়ে যাবে। এবার আমি দ্বিতীয় বিষয়টিতে আসি। দ্বিতীয় বিষয়টি কি? সুপার নিউমেরিক পোস্ট। এবং তাকে আমাদের শিক্ষামন্ত্রী দারুণ একখানা নাম দিয়েছেন, ব্যতিক্রমী শিক্ষক, ব্যতিক্রমী চাকরি। মানে আমাদের শিক্ষামন্ত্রীও ব্যতিক্রমী হবেন মনে হচ্ছে আমার আগামী দিনে। একজন শিক্ষামন্ত্রী তো অলরেডি ব্যতিক্রমী হয়ে গেছেন, জেলে আছেন, বান্ধবী সহ জেলে আছেন, আর একজনও মনে হচ্ছে আগামী দিনে ব্যতিক্রমী হতে চলেছেন। এবং আমি বলছি, যদি ওম প্রকাশ চৌটালা জেলে যেতে পারে, কারণ ওম প্রকাশ চৌটালা এইভাবে চাকরি বিক্রি করেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে এবং তৃণমূলের নেতারাও তো বুঝতে পারছে। সেটা তো তৃণমূলের উকিল সুপ্রিম কোর্টে কি বলেছে, যে আমাদের এই কদিন একটু ছাড় দেওয়া হোক, কারণ সবাই জেলে চলে গেলে ভোটের প্রচারটা কে করবে। না, আপনিও তো এবার দেখছি স্পেসিফিক সেই ডেট বলতে শুরু করলেন, নাম বলতে শুরু করলেন। শুভেন্দু অধিকারী যেটা করতেন, বেশ কিছু ডেট বলে দিয়ে এই তারিখে এটা হতে চলেছে, ওই তারিখে এটা হতে চলেছে। দেখুন, তারিখ বলছি না, আমি আইনের ছাত্রও নই, কিন্তু আইন তো বোঝার চেষ্টা করি। যেহেতু আপনি বললেন যে পার্থর যে অবস্থা হয়েছে, বর্তমান শিক্ষামন্ত্রীর না, বর্তমান শিক্ষামন্ত্রী কোনো রিক্রুটমেন্ট তো এদের আমলে, কোনো রিক্রুটমেন্ট এদের আমলে দুর্নীতি ছাড়া হয়নি, ফ্রেশ অ্যান্ড ফেয়ার হয়নি, কোনোটা হয়নি। আমি দেখেছি এখন বললে কাউকে আমার, মানে আমি চোখের সামনে দেখেছি, একজন আমার কাছে নিয়ে এসেছিল, আমি তখন রাজনীতিতে আসিনি, আমাকে বলছি সুকান্ত দা এটা কোশ্চেন আগামীকাল প্রাইমারি রিক্রুটমেন্টে। আমি বললাম না, এটা হতে পারে না, এত কঠিন কঠিন অঙ্ক এসছে, এ তো গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক। পরের দিন দেখি সেই অঙ্ক এসছে।
এবং ইচ্ছে করে সেই গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক ম্যাথমেটিক্স দেওয়া হয়েছিল যাতে যাদের কাছে কোশ্চেন যাবে তারাই উত্তর দিতে পারবে। আমার কাছে উদাহরণ আছে তৃণমূলের নেতা নেত্রী, প্রাক্তন বিধায়িকা, তাদের মেয়ে আমার জেলাতে আছে, যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ বোর্ডের, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পাস করতে পারেনি। মাধ্যমিকের অঙ্ক কত সোজা হয়, আমি তো 90-র উপরে পেয়েছিলাম সেই সময়। তো মাধ্যমিকের অঙ্ক পাস করতে পারেনি, মাধ্যমিক পাস করতে পারেনি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সে সার্টিফিকেট জোগাড় করেছে, আমি ইউজ করলাম, সার্টিফিকেট জোগাড় করেছে, সে সেই অঙ্ক করে নাকি প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে। আচ্ছা, এটা বিশ্বাসযোগ্য হয়? আচ্ছা, হওয়া সম্ভব? আচ্ছা, এর মধ্যে সুকান্ত আপনি একটা মারাত্মক অভিযোগ করেছেন, মারাত্মক অভিযোগ, সেটা হচ্ছে সরকারি যে ক্যাম্প দুয়ারে সরকার হচ্ছে, আমি এর মধ্যেই দেখছিলাম যে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট জাল করা হচ্ছে, মহিলাদের ফোন নাম্বার নেওয়া হচ্ছে, এমনকি সমস্ত প্রাইভেট ইনফরমেশন যেগুলো অ্যাকচুয়ালি এক্সপোজড হওয়ার কথা নয় তৃণমূল কংগ্রেস কালেক্ট করছে। এর কি বেসিস বা কি ভিত্তিতে আপনি বলছেন? দেখুন, দেবাংশু ভট্টাচার্য টুইট করলেন না, সোশ্যাল মিডিয়ায় দিলেন যে রেখা পাত্র কি স্বাস্থ্যসাথী নাকি ব্যবহার করছে। আচ্ছা, দেবাংশু ভট্টাচার্য কে? দেবাংশু ভট্টাচার্য তো সরকারের কেউ না, তাহলে তার কাছে আপনার ব্যক্তিগত ইনফরমেশন পৌঁছে যাচ্ছে। রেখা পাত্রের ব্যক্তিগত ইনফরমেশন যদি দেবাংশুর কাছে পৌঁছতে পারে, আমার আপনার কেন পৌঁছবে না? সেটা তো দেবেরও ব্যক্তিগত ইনফরমেশন ইডিকে দেওয়া, সেটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাচ্ছে। না, যে প্রশ্নটা হচ্ছে যে আপনার তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এটা এক ধরনের তথ্য, কিন্তু আপনার ফোন নাম্বার দেয়া আছে সেখানে, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার ব্লাড গ্রুপ জানা থাকলে আপনাকে অন্য ব্লাড গ্রুপে রক্ত দিয়ে আপনার শারীরিক ক্ষতি করা যেতে পারে। দেবের যে ইনফরমেশন গেছে তাতে দেবের প্রাণহানি হবে না। আমি যদি দরকার খাতিরে ধরেও নি ওটা গেছে, ওটার জন্য ইডির কাছ থেকে আসার দরকার নেই, সিবিআইয়ের কাছ থেকে আসার দরকার নেই, ব্যাংকের স্টেটমেন্ট অনেকভাবে বের করা যায়, খুব সহজেই বের করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সভা মঞ্চ থেকে যে বিজেপি সাংসদের মায়ের স্বাস্থ্যসাথীর কার্ড আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের কে? তাহলে এই যে মহিলারা নিজেদের ফোন নাম্বার দিচ্ছেন, আর নিজেদের ইনফরমেশন দিচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আগামী দিনে এই তথ্য সুরক্ষিত কতটা? আপনার ব্লাড গ্রুপ এক্সপোজ হয়ে যাচ্ছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট এক্সপোজ হয়ে যাচ্ছে, আপনার ফোন নাম্বার। কালকে যে তৃণমূলের বখাটে ছেলেগুলো পার্টি অফিস থেকে বসে ওই সুন্দরী মহিলা কে আছে তাকে দেখে ফোন করবে না, ওই ফোন নাম্বার নিয়ে কি বলে দুয়ারে সরকারের ফোন নাম্বার নিয়ে আপনি গ্যারান্টি দিতে পারেন? আর তার থেকেও বড় কথা, এই তথ্যটা কার কাছে চলে যাচ্ছে? আইপ্যাকের কাছে চলে যাচ্ছে। আইপ্যাক কে? এটি বেসরকারি সংস্থা। আইপ্যাকের সাথে ধরুন তৃণমূলের কালকে গাঁটছাড়া সমাপ্ত হয়ে গেল, একসময় তো আইপ্যাক আমাদের হয়েও কাজ করেছে। আচ্ছা, এই তথ্য বেসরকারি ব্যাংককে, বেসরকারি কোনো সংস্থাকে বিক্রি করে দেবে না, তার গ্যারান্টি কে দেবে? তাতে তো অ্যাকাউন্ট সাফা হয়ে যেতে পারে, সবকিছু হতে পারে। আমি তো সেই বলবো, দুয়ারে সরকারে এবার যাওয়ার আগে সাধারণ মানুষের খুব সাবধানে যাওয়া উচিত এবং সাবধানে তথ্য দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকারের ভরসা নেই। একদম। আরেকটা জায়গা বলি যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, বিজেপি খানিকটা অগোছালোভাবে প্রার্থী দিল। আমি যদি গতবারের তালিকা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিজেপি ওই লোকসভার ক্ষেত্রে কিন্তু প্রায় 33.78% ভোট পেয়েছিল, অনেক ভোট পেয়েছিল, মানে 4,70,533, প্রায় 5 লক্ষ মতো ভোট পেয়েছিল। 3,20,000 ভোটে হেরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, 7,91,000 উনি ভোট পেয়েছিলেন। এবার আরো বেশি কেয়ারফুল হওয়া যেত না? কারণ আপনাদের তো টার্গেটই হচ্ছে পিসি ভাইপো, আপনারা বলেন। দেখুন, ভাইপো সিট বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিট এত গুরুত্বপূর্ণ নয় যে অত চিন্তা ভাবনা করতে হবে। সে কদিন ভেতরে আছে, কদিন বাইরে আছে, তারই কোনো ঠিক ঠিকানা নেই। এটাও প্রেডিকশন করছে না, সে তো নাম এসেছে না, আমরা দেখেছি তো। আচ্ছা, এ তো সবাই দেখেছে, তো মিডিয়াতে গোটা দুনিয়া দেখেছে। যেদিন কাকু বলে দেবে যে হ্যাঁ আমার বসকে আমি টাকা দিতাম, সেদিন তো সে চলে যাবে। আপনার কথার সঙ্গে সুকান্তদা প্রধানমন্ত্রীর একটা কথা মিলছে। তিনি কয়েকদিন আগে অশোকনগরে জনসভায় এসে বলেছেন যে 0% টলারেন্স, 4 তারিখের পরে বহু লোক আছেন যারা জেলের পেছনে যাবেন। এবং আরেকটা কথা বলেছেন সুকান্তদা, খুব গুরুত্বপূর্ণ, যে যাদের টাকা লুট হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার আইন হবে। এটা অত্যন্ত মানুষ শুনতে চান, কারণ বহু মানুষ মানে এই ক্ষেত্রে সাফার করছেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম দফার ভোটে আসেন, সেই সময় তিনি পরিষ্কার বলে দেন যে
যারা চুরি করেছে তাদের রেহাই নেই, তাদের মাফ করা হবে না, তাদের ক্ষমা করা হবে না, তারা জেলের ভেতরে যাবে। আজ না হয় কাল তাদের জেলের ভেতরে যেতেই হবে। মানে 4 তারিখের পরে কি আরো কড়াকড়ি হবে? অবশ্যই কড়াকড়ি হবে, হওয়া উচিত। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন আমরা 100% বিশ্বাস করছি তার কথাতে কড়াকড়ি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা করে দেখান। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিয়ম বা ওনার যে চলার পথ, সেই পথটা ওরকম সোজা সাপটা পথ। মানে এখন এবার মাছ নয় কুমির ধরা হবে। দেখুন, এগুলো কুমির না জল ঢোরা সে তো সময় এলেই বোঝা যাবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তো আমরা খুব কাছ থেকে দেখেছি। আচ্ছা, আমাদের পার্টিতে তো অনেক নেতা এসেছিলেন। আমি এদের যেভাবে সিকিউরিটি বলে চিৎকার করতে দেখেছি না বা দেখি না, এরা কেউ ওই হয়তো কুমির টুমির বলে মনে হয় না আমার। খুব বেশি হলে এদের যদি একটু সম্মান টম্মান জল ঢোরা বলতে পারে না, কিন্তু যে কয়েক হাজার কোটি টাকার করাপশন করছে তাকে আপনি কুমির না বলে জল ধরা বলবেনটা কি করে? হাজার হাজার কোটি টাকা করাপশন, আপনি গরু, কয়লা, বালি, খাদান, নিয়োগ সব যদি ধরেন, টাকা আছে আর কিচ্ছু নেই। পুলিশ সিকিউরিটি সরিয়ে দিন, বাড়ি থেকে বেরোতে পারবে না। আমি যদি আজকে এমপি না থাকি, আমি যদি পার্টির পদে না থাকি, আমার যদি সিকিউরিটি না থাকে, কালকে আমি বাজারের ব্যাগ নিয়ে আমার এলাকায় বাজার করতে যেতে পারবো। কিন্তু এরা পারবে না, এদের দম নেই, পারবে না। আমি বলছি আমি একেবারে জুতো ছুড়ে মারবে এদের। একদম শেষ প্রশ্ন করব। আপনার মনে আছে সুকান্তদা, মোদিজি গুজরাটে চালু করেছিলেন ভাইব্রেন্ট গুজরাট, এবং পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে তার ইম্পোজমেন্ট হয়েছে। আমার কথা একটা, এবার আমরা 3 নম্বর অর্থনীতির পূর্ণ দেশের দিকে, মোদিজি বলছেন এটা আমার লক্ষ্য। মোদিজির গ্যারান্টি, এই যে গ্যারান্টিগুলো বলছেন তার মধ্যে কি কি গ্যারান্টি? মানে বেশ কিছু রাস্টিক ডিসিশন, যেটা 370 অবলুপ্তি, 3 তালাকের অবলুপ্তি, যেটা মোদিজি করে দেখিয়েছেন। আমি আপনার থেকে শেষ প্রশ্ন, মানে 4 তারিখ যদি জিতে বিজেপি ক্ষমতায় আসে, 5টা এমন গ্যারান্টি বলুন যেটা মানুষ পেতে চলেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে মোদিজির আমলে এই যে পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষেরও বেশি মানুষ আর গোটা দেশে 80 কোটির বেশি মানুষ, তাদেরকে বিনা পয়সা রেশন দেওয়া হচ্ছে। প্রথম গ্যারান্টি হচ্ছে এই মানুষ একদম খাদ্য সুরক্ষা। আগামী 5 বছর 29 সাল পর্যন্ত এই খাদ্য সুরক্ষা যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ বিনা পয়সায় রেশন বাংলার মানুষ নয় গোটা দেশের মানুষ পাবেন। দ্বিতীয় যে বিষয়টি, যেটি পশ্চিমবঙ্গের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রথম দিকে সেটাকে বলি, আরও অনেকে আছে, আমি এটাকে প্রথম দিকে বলি, সেটা হচ্ছে 70 বছরের বেশি যাদের বয়স, সেই 70 বছরের বেশি বয়স্ক মানুষদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আয়ুষ্মান ভারতের টাকা পাঠাবেন। 5 লক্ষ টাকা আপনার পরিবারের জন্য চিকিৎসা। বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, আমার বাবা সরকারি চাকরি করতেন, উনি পেনশন পান, উনি ইনক্লুডেড হবেন না, কিন্তু অনেকের বাড়িতে আছেন যাদের বয়স, মানে রাজ্য সরকার চালু করতে না চাইলেও চালু সরাসরি হবে, অলরেডি চাইনি সরকার, এতদিন চালু হয়নি। তার কারণ আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে জনগণকে বুঝিয়ে রাখি, এই যে ভারতবর্ষের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্প, সেই প্রকল্পের নিয়ম বা নীতি হচ্ছে এর 60% টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা কেন্দ্র সরকার দেবে বছরে, 2 লক্ষ টাকা রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার রাজি না বলে তারা 2 লক্ষ টাকা দেয় না, সেন কেন্দ্র এখানে আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। হ্যাঁ, রাজ্যেরও ক্ষতি হচ্ছে, রাজ্যের প্রচুর টাকা ক্ষতি হচ্ছে। এবার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে 70 বছরে যাদের বেশি বয়স, তাদের আর রাজ্যের কাছ থেকে 2 লক্ষ টাকা মোদি চাইবে না, কোনো রাজ্য সরকারের কাছ থেকে চাইবে না, সরাসরি কেন্দ্র থেকে 5 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে। তাহলে সমস্যা মিটে গেল, অতএব আয়ুষ্মান ভারতে হয়ে গেল। কৃষকরা বছরে 6,000 টাকা করে পাচ্ছেন, আবার পাবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন এমএসপি যেভাবে বেড়েছে, আগামী দিনে কৃষকদেরকে গ্রিন এগ্রিকালচার সেই দিকে নিয়ে যাবে। ন্যানো ইউরিয়া থেকে শুরু করে একের পর এক টেকনোলজি আসছে, যার মাধ্যমে কৃষকদের শুধু মানে শিল্প আনা কি সম্ভব হবে? যে শিল্পহীনতা, শিল্প বন্ধাত্ব, সেটা তো সম্ভব হবে, সেটা তো বাংলায় আনবো আমরা পুরো প্ল্যান করে রেখেছি। আচ্ছা, পুরো প্ল্যান করে, মানে বড় শিল্প, মাঝারি শিল্প একদম আসবে, আমি বলছি আসবে। সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ করবো আমরা। আচ্ছা, আমি মোদিজির গ্যারান্টিগুলো আগে বলে নিই, তাহলে সুবিধা হবে। আমরা মহিলাদেরকে 3 কোটি মহিলাকে 1 লাখপতি দিদি বানাবো আমরা। তাদের কাছে 1 লক্ষ টাকার অ্যাসেট থাকবে, সম্পত্তি থাকবে। আমরা আগামী দিনে এই যে রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ, এগুলোকে এমন জায়গায় নিয়ে যাব, ভারতবর্ষের রেকর্ড যেরকম আমরা করেছি, এই রেকর্ডকে আমরা আগামী দিনেও ধরে রাখবো। আমরা এই ধরনের বহু কাজ, আমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন কি? লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণার ভান্ডার চালু হবে, এবং 3,000 টাকা করে আমরা মহিলাদেরকে দেবার ব্যবস্থা করব। এবং আমরা অন্যান্য রাজ্যে দিই, তার সাথে 450 টাকায় সিলিন্ডার পাবেন আপনি। উজালা সিলিন্ডার যেটা আপনি 500 টাকা 550 টাকা এখন পাচ্ছেন, আমরা 100 টাকা রাজ্য সরকারের তরফ থেকে এক্সট্রা ভর্তুকি দেবো। আচ্ছা, দুটো জায়গায় সুকান্ত একটু মানুষের প্রশ্ন আছে যে তেলের দাম আবার বাড়বে, ভোট হয়ে গেলে গ্যাসের দাম আবার বাড়বে। আমি কোনো মানে উজালা যোজনার সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি বাড়বে। দেখুন, আপনারা 14 সালের আগের ডেটা বের করুন,
এখন আমরা পরিষ্কার চ্যালেঞ্জ করছি। 14 সালে যখন নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি নাম নিচ্ছি না, একটি পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত বা সবচেয়ে প্রচলিত যে সংবাদপত্র, তারা কিন্তু বের করেছিল, আমার কাছে প্রিন্ট আউটও ছিল, আমি ভোটের প্রচারে নিয়ে ঘুরে বেড়াতাম, যে 14 সালে মোদিজি আসার আগে গ্যাসের দাম কত ছিল, তার থেকে গ্যাস কমেছে। আর তার থেকে বড় কথা, কোনো পরিবারই উজালা যোজনার বাদ থাকবে না, যারা চাকরি করে তারা বাদ। মাননীয় প্রধানমন্ত্রী কয়েক লক্ষ নেই তারা একদম। দেখুন, আমি চাকরি করি, ধরুন সাপোজ, আমার কিন্তু কম দামে গ্যাস চাওয়া উচিত না। যারা চাকরি করেন না, রোজগার নেই, তারা কম দামে গ্যাস নেই। উজালা যোজনার গ্যাস 550 টাকা, মানে এই ক্ষেত্রে সুকান্ত দা অ্যাপিসমেন্ট থাকবে না, একদম না। এবং আমি মনে করি যে আমার ছেলে বা মেয়ে যদি সরকারি স্কুলে পড়ে, তার মিড ডে মিলও পাওয়া উচিত না, তার সবুজ সাথীও পাওয়া উচিত না, যে গরিব তার পাওয়া উচিত। বেশ, আজকে এই পর্যন্তই। সুকান্ত মজুমদার একদম খোলামেলা আমাদের সঙ্গে ছিলেন। 4 তারিখে আমাদের নজর থাকবে যে কে কোন ক্ষেত্রে কিভাবে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাংলায় যেভাবে চালু হবে, তার মোটামুটি একটা ডেমোগ্রাফি কিন্তু সুকান্ত মজুমদার এখান থেকে ক্লিয়ার করলেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার ডক্টর।